আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতে যে প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই, যে সাধারণ মানুষের জানতে চাওয়া, এলপিজির দাম কি কমতে পারে? কমলে কবে কমতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আশাবাদী যে এলপিজির দাম কমবে। এটা একটা জিওপলিটিক্যাল ইস্যুসের সাথে সম্পৃক্ততা আছে এবং আপনি জানেন যে বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৮০% জ্বালানি বাংলাদেশে আসে। এই ৮০% জ্বালানি এবং সারা বিশ্বের 21% জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে আসে সচরাচর। এখন আসা বন্ধ হয়ে গেছে যুদ্ধের কারণে। প্রায় ৭০ দিনের উপরে এই যুদ্ধ চলছে। ফলে আমাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ক্রাইসিস টাইম আমরা পার করছি। শুধু আমরা না, আমাদের আশেপাশে যত দেশ আছে, বিশেষ করে এশিয়ার যত দেশ আছে, এমার্জেন্সি ডিক্লেয়ার করা হচ্ছে। এমনও দেশ আছে যেখান থেকে আমরা বাইরে না, এবং আমরা এই চ্যালেঞ্জটা ফেস করছি। এই চ্যালেঞ্জটা যেদিনই উত্তরণ হবে, যেদিনই আমরা দেখতে পাবো যুদ্ধ থেমে গেছে, সেদিনই আমরা বুঝতে পারবো যে জ্বালানির দাম কমে যাবে এবং এলপিজির দাম কমে যাবে। ফলে ভোক্তা পর্যায়ে বাংলাদেশে জ্বালানি এবং এলপিজির দাম কমে আসবে বলে আমি অত্যন্ত বিশ্বাস করি। এবং এটা যদি কমে যায় তাহলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ক্রেতা বেশি হবে। আমরা যারা এলপিজি ব্যবসার সাথে সম্পৃক্ত, আমরা যেটা বুঝি যে দাম কমা দরকার, তাহলে বায়ারের বাইং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। আজকে অনেক বায়ারের বাইং ক্যাপাসিটিটা না থাকাতে ডিমান্ডটা কমে যাচ্ছে। ডিমান্ডটা কমে যাওয়াতে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং এর মুখে পড়ছি আমরা, এবং আমাদেরকে গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজ করতে হচ্ছে অনেক অনেক বেশি দাম দিয়ে, যেটা আমরা কামনা করি না এবং হওয়া উচিত না। এবং ভোক্তা যাতে ন্যায্য মূল্যে এলপিজি পায় সেটা আমরা কামনা করি। জি, আপনি যে কথাটি বলছিলেন যে আপনাদের সাপ্লাই চেইন মেনটেন করতে বেশ ব্যয় করতে হচ্ছে, বেশি খরচ হচ্ছে। আবার আমরা দোকানে যেয়ে দেখছি যে যেই রেটে আপনারা মিল গেটে দিচ্ছেন, সরকারি রেট একরকম, দোকানে বিক্রি হচ্ছে আবার আর এক রেটে, খুচরা পর্যায়ে আরও এক রেটে। কিন্তু বদনামটা হচ্ছে যারা এলপিজির বড় ব্যবসায়ী তাদের উপরে, যে তারা হয়তো বা সিন্ডিকেট করেছে। খুব সহজ অভিযোগ। আপনি এটা নিয়ে কি বলবেন? আপনার প্রশ্নটা আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে যে মূল্য ভোক্তা পর্যায়ে একরকম, রিটেল পয়েন্টে একরকম, এবং ডিস্ট্রিবিউটর পয়েন্টে একরকম, এবং মিল গেটে একরকম। কথাটা আসলে সত্যি। আপনার অনেক অনেক সময় এর ভিতরে আমরা বিভিন্ন জায়গা থেকে বেশি দামে এলপিজি সংগ্রহ করেছি। সংগ্রহ করে অতিরিক্ত বাজারে যতটুকু চাহিদা, ধরেন ১,৪০,০০০ টন থেকে ১,৫০,০০০ টন হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের দেশে, ইন অ্যান এভারেজ মান্থ, একটা মাসে এর উপরে আপনার বেশি ডিমান্ড হয় না। আমাদের এখানে গত মাসেও ১,৭০,৮০,০০০ টন সাপ্লাই এসছে। যখন সাপ্লাই এসছে তখন কিন্তু যারা যারা ইম্পোর্ট করেছেন তারা তার ওভার স্টক করতে পারেন না, কারণ তাদের ক্যাপাসিটি নাই স্টোরেজের। না থাকাতে তারা কিন্তু আন্ডারকাট প্রাইসে বাজারে সাপ্লাই দিয়েছে এবং ডিলাররা আন্ডারকাট প্রাইসেই পেয়েছে। আজকেও কিন্তু বিআরসির যে প্রাইস নির্ধারণ করে দেওয়া আছে তার চেয়ে কম দামে কিন্তু ডিলারদের পয়েন্টে দেওয়া হচ্ছে, কারণ ওভার সাপ্লাই। কিন্তু ডিলারের পয়েন্ট থেকে যখন ডিস্ট্রিবিউটর কিংবা রিটেলার পয়েন্টে যাচ্ছে, এই জায়গাটায় একটা কেউ মুনাফা বেশি করছেন এবং রিটেলাররা আরেকটু বেশি মুনাফা করছেন। কারণও হয়তো হতে পারে যে আপনার তাদের ব্যবসা করার যে কস্ট অফ ডুইং বিজনেস আগের চাইতে অনেক বেড়ে গেছে। জি, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে এলপিজি বেশি আছে আমদানি আমাদের? মানে আপনি যেটা বলছিলেন যে ডিলারদেরকে আপনারা কম দামে দিচ্ছেন, তার মানে কি এলপিজি এই মুহূর্তে আমাদের স্টক ভালো আছে? আপনার শর্ট সাপ্লাই নেই বাজারে, এক নম্বর হচ্ছে সারপ্লাস সাপ্লাই হচ্ছে এক, এবং বাজারে যা চাহিদা তার চাইতে বেশি আছে। আচ্ছা, থাকাতে যারা এই লোয়াবের মেম্বার এবং যারা আমরা আমদানি করি, লাইসেন্সি
মন্ত্রণালয়ের আমরা সব সময় একটা স্টেবল সাপ্লাই রাখি, কিন্তু আমরা হঠাৎ করে বেশি সাপ্লাই নিয়ে এসেছি। এখন আমাদেরকে এই স্টক আউট করতেই হবে, কারণ আচ্ছা। আমরা নেক্সট শিপ যে আসবে ওই কার্গোটা আমরা আনলোড করার জায়গা আমাদের নাই, না থাকাতে আমরা চাচ্ছি যে এটা কম দামে বাজারে ছেড়ে দিতে, এবং ছেড়ে দিচ্ছে অন্য অনেকে। আমি এটা লোয়াব থেকে আমরা এটা অবজার্ভ করছি। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভোক্তা কি দামে পাচ্ছেন। ভোক্তারা কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছেন না, তারা বেশি দামে পাচ্ছেন। এটা অন্যায়, এটা হতে পারে না। এ ব্যাপারে আমরা সব সময় বিআরসি কে বলছি তারা যাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে এনফোর্স করে। আমরা ভোক্তা সংরক্ষণকে জানাতে চাই তারাও যাতে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার এনফোর্স করে। সরকার এবং প্রশাসন যাতে এই ব্যাপারে সচেতন হন, যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে বিআরসির মূল্যে তারা তাদের এলপিজিটা পান। ওকে, এখন মানে আমরা গতকালই জ্বালানি মন্ত্রীকে বলতে দেখলাম যে তারা অভ্যন্তরীণ জ্বালানি বৃদ্ধির মানে মানে আমদানি করার থেকে অভ্যন্তরীণ জ্বালানি নতুন করে বের করে যা এক্সপ্লোর করে কিছু করা যায় কিনা। সামনে বাজেট আসছে এবং আমরা একটা জ্বালানি ক্রাইসিস ফেস করে গেলাম। ভারত আমাদের প্রতিবেশী, তারা তাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মানে কৃচ্ছ্রতা সাধনের জন্য গোল্ড না কিনতে, তেল কম ব্যবহার করতে। এরকম একটা সময়ে আমরা কি এই এই কিছুদিন আগে যে বিপদটায় পড়লাম সেইখান থেকে কি আমরা স্টোরেজ বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছি? আপনাদের সাথে তো সরকারের বিভিন্ন মহলের কথা হয়, সেখানে কি এরকম কোনো আলোচনা শুনছেন যে আপনার স্টোরেজ যদি থাকতো তাহলে তো আপনি স্টোর করে রাখতে পারতেন আরও কিছুটা এলপিজি, সে আরও আস্তে আস্তে ছাড়তে পারতেন, ক্রাইসিসটা আর একটু পরে যদি কোনো কারণে হয়ে থাকতো সেটা মিটিগেট করা যেত? আপনার আন্তর্জাতিক বাজারে কিন্তু মূল্য নির্ধারিত হয় সৌদি আরামকো সিপি কন্ট্রোল প্রাইসে। এই সিপি প্রাইসটা কিন্তু প্রতি মাসেই ভ্যারি করে, যেটা গত মাসে ছিল এবং এ মাসে আছে, এটা একই দাম রয়ে গেছে, এটা ভ্যারি করে নাই। আর ইন্টারন্যাশনালি এই এলপিজির মূল্য নির্ধারিত হয় একটা ইন্ডেক্সেশন আছে, এবং বিআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওই ইন্ডেক্সকে ফলো করে প্রাইসিংটা করে। দুই, ফলে আমি যদি স্টোর করি গত মাসের প্রাইসে, তাহলে এ মাসে যদি দাম কমে যায় তাহলে কিন্তু আমাদের অনেক অনেক বেশি ক্ষতি হবে, ব্যবসায়িক ক্ষতি। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সব সময় চাই যে যে মাসের স্টক ইম্পোর্টেড হয়েছে সেই মাসেই আমরা ওই জিনিসটাকে যাতে আউট করে দিতে পারি, বাজারে দিয়ে দিতে পারি। তো এটা অনেক সময় বেশি আমদানি যদি হয়ে যায় তখন কিন্তু এই এলপিজি আমদানিকারক যারা আছেন, বটলার যারা আছেন, তারা কিন্তু আন্ডারকাট প্রাইসে বাজারে ছেড়ে দেন। জি। আর যখন আমদানি বেশ কম হয়ে যায় তখন এই যে বিআরসির যে নির্ধারিত প্রাইস, সে প্রাইসে কিন্তু আমাদের বিক্রি করতে হয়। কিন্তু ভোক্তা পর্যায়ে রিটেল পয়েন্টে গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে তারা দাম বাড়িয়ে দিচ্ছে, অবৈধ ক্রস ফিলিং বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে সরকারের একটা কমিটমেন্ট, একটা পলিসি দিয়ে প্রোটেক্ট করতে হবে যাতে ভোক্তারা কোনোভাবেই বঞ্চিত না হন। কিন্তু আমরা লোয়াব থেকে এ ব্যাপারে সচেতন। কিন্তু কিন্তু আমার 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 কথা হচ্ছে যে যদি স্টোরেজ ক্যাপাসিটি আমার থাকতো, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কম থাকে দাম, তখন তো আমি রাখতে পারতাম। কিন্তু আমার যে যুদ্ধ পরিস্থিতি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না, এটুকু তো আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্য খুব তাড়াতাড়ি ঠিক হবে না। যদি আবার ক্রাইসিস হয়, আবারও যদি একটা মধ্যপ্রাচ্যে একটা কোনো রকম বাজে সিচুয়েশন হয়, তখন তো আবার এলপিজির দাম আরও বাড়বে। তখন তো আবার আবার দাম বাড়াতে হবে, তখন আবার আপনাদের দোষ আসবে যে এলপিজি যারা আমদানি করে তারা বেশি দামে আমদানি করার কারণে ভোক্তা বেশি দামে এলপিজি কিনতেছে। আমি যেটা বুঝি সেটা আপনার কথাটা আমি যদি বুঝে থাকি তাহলে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশে এনার্জি সিকিউরিটিকে অ্যাড্রেস করতে হয়। এটা ন্যাশনাল কমিটমেন্টস, এটা জাতির, প্রত্যেকটা জাতির কিন্তু কমিটমেন্টস। ধরেন জাপানে প্রায় 11 মাসের এনার্জি সিকিউরিটি ইনশিওর্ড আছে, কোরিয়াতে প্রায় 12 মাসের এনার্জি সিকিউরিটি ইনশিওর্ড আছে, ভারতের কাছে ছিল 40 দিনের এনার্জি সিকিউরিটি, আমাদের তার চেয়ে কম এনার্জি সিকিউরিটি এনশিওর ছিল। এটা তরল কিংবা যে কোনো জ্বালানি বলেন না কেন, তারপরে কিন্তু সরকার উচ্চ মূল্যে এই জ্বালানি ভিন্ন বাজার থেকে সংগ্রহ করেছে, সংগ্রহ করে তারা সরবরাহ নিশ্চিত রেখেছে। ফলে আমরা কিন্তু শুধু এলপিজি না,
অন্যান্য সব রকমের জ্বালানি সরবরাহ যে নিশ্চয়তা ছিল, এটা আমরা দেখতে পেলাম সরকারের পারফরমেন্সে। এই সময় সরকার কিন্তু 2 মাসের পুরনো সরকার। আমরা বিশ্বাস করি যে এই ক্রাইসিসটা গ্লোবালি হয়েছে, এবং এই গ্লোবালি এটার জন্য আমাদের একটা শিক্ষা নিতে হবে, যাতে আগামীতে সরকারিভাবে একটা বাফার স্টক তৈরি করেন। এই যে মাতারবাড়ি যে আমাদের এনার্জি হাব তৈরি হচ্ছে, ওই এনার্জি হাবে যাতে আমরা সব ধরনের এনার্জি স্টোরেজ ফ্যাসিলিটি ডেভেলপ করি, শুধু এলপিজি না, এলপিজির পাশাপাশি অন্যান্য স্টোরেজগুলো যাতে ডেভেলপ করি। ইভেন প্রাইভেট সেক্টর অনেক বেশি এফিশিয়েন্ট, সরকারের প্রশাসনিক অনেক জটিলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা আছে, ফলে সরকারের অনেক সময় লাগবে। এই জায়গাটায় পিপিপি আকারে যদি আসে এই ধরনের প্রজেক্ট, তাহলে আমি বলবো সরকার এটাকে এনকারেজ করে এই ধরনের সিকিউরিটি, বাফার সিকিউরিটি স্টোরেজ ফ্যাসিলিটিস গুলা আমরা আগামীতের জন্য যদি অ্যাড্রেস করি, তাহলে আমাদের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। এবং সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি থাকতেই হবে, জি নাহলে চলমান হাসপাতাল, আপনার চলমান যেখানে রান্না টান্না হয়, হোটেল, এই সবগুলা সেক্টর গুলা জি আপনার চ্যালেঞ্জের মুখে পড়বে, ইনক্লুডিং টেলিভিশন, ইনক্লুডিং আইটি, ইনক্লুডিং কমিউনিকেশনস, কিংবা আপনি যদি সবকিছুই বলেন সবকিছুই জ্বালানির উপর নির্ভরশীল, সবকিছু। সুতরাং হবে। আমি আপনার কাছে জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিস আরো একটু পরিষ্কার হতে চাই দর্শকদের জন্য, জাস্ট 30 সেকেন্ডে বললে হবে, এরপর আমরা বিরতিতে যাব। যে এই মুহূর্তে দেশে এলপিজির আমদানি ওভার আছে, বেশি আছে, এই কারণে আপনাদেরকে অনেকেই যারা বোটলার করছেন, যারা বোতলজাত করছেন, তারা কিছুটা কম দামে ছেড়ে দিচ্ছেন, ঠিক তো? জি, কম দামে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। জি বাধ্য হচ্ছেন এই কারণে যে ওনার সারপ্লাস সাপ্লাই চলে এসছে। ওনারা ভেবেছিলেন যে সাপ্লাই আসবে না, বেশি দামে এর জন্য কিনেছেন। এখানে মার্কেটে শর্টেজ যাতে না হয়, ওনাদের কমিটেড বায়ার আছে, যারা বায়ার, যারা ইউজ করে এলপিজি, ওনারা যদি দেখেন যে জি সাপ্লাই নাই আগামীতে, এর জন্য ওনারা করেছেন কি, একটা ধরেন সিলিন্ডার লাগে, ওখানে উনি 2টা সিলিন্ডার কিনেছেন। জি যার 2টা লাগে সে 4টা কিনেছেন। এই যে একটা প্যানিক বাইটা হয়েছে হওয়াতে বাজারে একসময় আমরা 2 দফায় এই শর্টেজ এক্সপেরিয়েন্স করেছি। জি 2 দফা বলতে গেলে জি আমরা আমার একটা বিরতি নিতে নভেম্বর হচ্ছে, আমি মাসে আবার যখন আসতেছি। ইউএস। হুমায়ুন রশিদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে একটা বিরতির ছোট্ট একটা নিতে হচ্ছে, আমি সরি আপনাকে থামাতে হচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত সেতু। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও এলপিজি গ্যাসের ব্যবহার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ফিরছি আলোচনায়। বিরতির আগে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে আসলে সরবরাহ যথেষ্ট রয়েছে এলপিজির। তিনি আশাবাদী যে এলপিজির দাম কমবে যদি সংকট নিরসন হয় মধ্যপ্রাচ্যে। এবার একটু বাজেটে আসতে চাই। এইবারের বাজেটটা এমন একটা সময়, যে সময় আমার ইনফ্লেশন সবচেয়ে বেশি, আমার এক্সপোর্টের অবস্থা খুব একটা ভালো না, আমার 8 মাস খারাপ গিয়েছে, এবং গোটা বিশ্ব জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। এমন সময় বাজেট কেমন হওয়া উচিত বলে মনে করছেন? আপনার আন্তর্জাতিক জিওপলিটিক্স কিন্তু ইজ ভেরি ভোলাটাইল এখন পর্যন্ত। এখনো আপনার গ্লোবাল এনার্জি সাপ্লাই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ভেনিজুয়েলা থেকে তেল আসছে, আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার মতন জায়গাতেও আপনার ফুয়েল শর্টেজ হয়েছে। তো এই যে টেক্সাস থেকে প্রচুর তেল উৎপাদন হয়, তারপরেও ওখানে তেলের শর্টেজ হয়েছে। আপনার ইউরোপে এনার্জি শর্টেজ আছে, আপনার এশিয়াতে তো আগে থেকেই ছিল। তো আমাদের এখন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। এবং যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হবে, যত তাড়াতাড়ি সুয়েজ ক্যানেলের এক্সেসিবিলিটিটা বাড়বে, আপনার এই এক্সেসিবিলিটিটা বাড়লে আমার কাছে মনে হয় অনেকটা প্রাইস ড্রপ করবে যে কোনো এনার্জির। আপনি শুধু এলপিজি বলেন, কিংবা লিকুইড ফুয়েল বলেন, ক্রুডের কথা বলেন, সবগুলা এলএনজির কথা বলেন, এই এই জায়গাটাতে যদি সাপ্লাই চেইন ইমপ্রুভ করে, আমরা যদি আশা করতে পারি যে এর ভিতর সাপ্লাই চেইনে যদি ইরান নেগোশিয়েট করে
যদি এইটাকে সমঝোতা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে যে ইরান কিন্তু একটা বড় সাপ্লায়ার্স। ইরানের কাছে আপনার এলএনজি আছে, ইরানের কাছে লিকুইড ফুয়েল আছে, দুটাই আছে, এবং সব ধরনের ফুয়েল এর রিজার্ভ তাদের কাছে আছে। ফলে তারা যদি আবার সাপ্লাই চেনে অ্যাড হয়, তাহলে কিন্তু আমরা আমার কাছে মনে হয় অনেক কম দামে জ্বালানি পাবো। এটা আমরা আশা করতে চাই যে যুদ্ধটা দীর্ঘায়িত যাতে না হয়, যুদ্ধ যাতে থেমে যায়। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা আমাদেরকে প্রথমে শিক্ষা দিয়েছিল কিভাবে এনার্জি প্রাইসের উপরে এফেক্ট আসে। আমাদের অর্থনীতির চাকা বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসের কস্ট অনেক বেড়ে গিয়েছিল। আমাদের শিক্ষা হয়েছিল তখন যে জ্বালানি কি ধরনের এফেক্ট আমাদের জীবনে, পৃথিবীতে বসবাসকারী জনগণের উপরে এই জ্বালানি সরবরাহ কিভাবে এফেক্ট আনে। তো এটা আমাদের কাছে এখন আশা করতে হবে যে আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সারা বিশ্ব যাতে শান্তিতে থাকে। তাহলে সারা বিশ্বের মানুষ আমরা যারা আছি, জ্বালানি নিশ্চয়তা যদি এবং সরবরাহ নিশ্চিত থাকে, তাহলে দেখবেন ব্যবসা এবং চলমান জীবনযাপন অনেক ভালো হবে। এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ কমে যাক, যুদ্ধ থেমে যাক, যুদ্ধ নেগোসিয়েশন হয়ে সুন্দর পৃথিবীতে হোক, এবং জ্বালানিটা যাতে নিশ্চিত সরবরাহ থাকে। জি, বাজেটে সরকারের কি করণীয় রয়েছে জ্বালানি নিরাপত্তায়? সরকারের অনেক অভিজ্ঞতা আছে। 54-55 বছর দেশের স্বাধীনতা হয়েছে, 54-55 বছরে এই ধরনের জ্বালানি অনিশ্চয়তা প্রায়শই পড়েছে। প্রত্যেকটা সরকারই কিছু না কিছু এই ধরনের অভিজ্ঞতা নিয়েছে। এই প্রত্যেকটা সরকার যদি এই ধরনের অভিজ্ঞতা নিয়ে থাকে এবং কিভাবে তারা সমাধান করেছেন, এটাকে অ্যাড্রেস করে সরকারের আগামী যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি কিভাবে এনশিওরড হতে পারে। এটাকে অ্যাড্রেস করতে হলে সরকারকে বাফার স্টোরেজ ফ্যাসিলিটিস করতে হবে, এক। 2 নম্বর হচ্ছে সরকারকে এনার্জি এফিশিয়েন্ট, সরকারি প্রশাসনিক প্রত্যেকটা জায়গায় এনার্জি এফিশিয়েন্টকে মানে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশ বিল্ডিং কোডকে এনার্জি এফিশিয়েন্ট ডিজাইনে যেতে হবে। বাংলাদেশ এনার্জি এফিশিয়েন্ট যেসব বিল্ডিং হবে তার একটা ট্যাক্স ব্রেকের আওতায় পড়বে। আপনার যদি বাংলাদেশ সরকারকে অ্যাড্রেস করতে হবে মানে এনার্জির উপরে ডিটেল লং টার্ম মার্কেটিং প্ল্যান, একটা প্ল্যান থাকতে হবে, একটা পলিসি থাকতে হবে। স্টোরেজ কিভাবে করব, কোথায় কোথায় স্ট্র্যাটেজিক আমরা স্টোরেজ করব। এছাড়া যত জায়গায় আমাদের ক্যান্টনমেন্ট আছে সব জায়গায় একটা আলাদাভাবে ফুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস করতে হবে, যেটা আপৎকালীন সময় ব্যবহার করা যেতে পারে। যত জায়গা আছে সরকারের কাছে সেসব জায়গায় আপৎকালীন স্টোরেজ রাখার জন্য ব্যবস্থা রাখতে হবে। শুধু লিকুইড এনার্জি না, আপনার এটা ভবিষ্যতে এই যে মাতার বাড়িতে যে স্টোরেজটা হবে এটা যাতে এফেক্টিভলি ডিসিশন নেওয়া হয় এবং এফেক্টিভলি কাজ করা হয়, যাতে আগামীতে এই অভিজ্ঞতা আমরা বারবার যাতে না পাই। অন্তত আমাদের 90 দিনের এনার্জি আমাদের সিকিউরিটি হিসেবে সবসময় থাকতে হবে। ধন্যবাদ। এবং এনার্জি ডাইভার্সিফিকেশনসও দরকার। রিনিউয়েবল এনার্জি আমাদের আরো বেশি ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, যেটা সরকার মুখে বলছেন সেটা কাজে করে দেখাতে হবে যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকে যাচ্ছি, এনার্জি ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছি এবং এনার্জি সেভিং এর দিকে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দেশের ব্যবসা বাণিজ্য এবং এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি এবং সাথে সাথে জ্বালানি নিরাপত্তার বিষয়েও বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সাথে। এরপর জানিয়েছি ছোট একটা বিরতি এবং ফিরবো 21শে বিদেশের আরো আয়োজন নিয়ে ঠিক 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।